ক্লাসটা রেকর্ডে নিয়ে নিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে গুগল শিট, সরি ডক্স না, শিট। আজকে আমরা দেখবো হচ্ছে গুগল শিট। গুগল শিটে আজকে আমরা যে জিনিসটা দেখবো, গুগল শিটটা হচ্ছে মোটামুটি মাইক্রোসফট এক্সেলের সাথে সিমিলার। মাইক্রোসফট এক্সেলের সাথে সিমিলার, তবে মাইক্রোসফট এক্সেলে যে সকল অ্যাডভান্স কাজগুলো করা যায় সেগুলো আপনি মোবাইলে করতে পারবেন না, পিসিতেও গুগল শিটে করা যায় না। মাইক্রোসফট এক্সেল হচ্ছে সব অ্যাডভান্স সিস্টেম, যেগুলো আপনার এই গুগল শিটে করা যাবে না। যেমন ভ্যালিডেশন করা আর অন্যান্য অনেক কিছু থাকে যেগুলা গুগল শিটে আর কি মাইক্রোসফট এক্সেলে করা যায়। মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিট একই ধরনের জিনিস। আজকে আমরা হচ্ছে একটা মোটামুটি একটা স্যালারি শিট, একটা কোম্পানির স্যালারি শিট, চার্ট এন্ড বিভিন্ন অপশনের ব্যবহার, এই জিনিসগুলো দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমি ক্লাস শুরুর আগে একটু দেখাই দিয়ে নিই যে মোবাইলের, আমি পিসির যে ভার্সন এন্ড মোবাইলের যে ভার্সন দুইটাই কিন্তু সেম হবে, হ্যাঁ? তারপর একটু দেখাই দিই আপনাদের, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমার প্রচন্ড ঠান্ডা এবং গলা ব্যথা, তো আমি হয়তো বা আগের মতো লাউডলি কথা বলতে পারবো না। যদি একদমই কম আওয়াজ যায় আপনাদের কাছে, একটু কাইন্ডলি আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আমি যথাসম্ভব চেষ্টা করব একটু উঁচু আওয়াজে কথা বলার। আমি এখান থেকে দেখেন চলে যাবো হচ্ছে সরাসরি গুগল শিট। গুগল শিটসে যখন যাব, এর যাওয়ার পরে এই যে উপরে পিসি ভার্সন করে নিব, হ্যাঁ? এটা ক্লিক করার পরে এই যে উপরে যে পিসি ভার্সনটা আছে, এখান থেকে ডেস্কটপ সাইট কোনটা জানেন তো? এই যে এটা, এই যে ডেস্কটপ সাইট আমি করে নিব, হ্যাঁ? ডেস্কটপ সাইটে ক্লিক করলাম, গো টু শিট। আচ্ছা, গুগল শিটের অ্যাপ যেটা আছে এটা যদি ইনস্টল করা থাকে তাহলে আপনারা ওই পিসি ভার্সনের মতো ব্যবহার করতে পারবেন না। এটার ব্যবহার আমি দেখাই দিব, তবে আগে আমি এটাকে আনইনস্টল করে আপনাদের ওইটা দেখাই দিই, হ্যাঁ? আর আচ্ছা, এটা আনইনস্টল করে দেখানো লাগবে না, জাস্ট এটা যখন মোবাইলে থাকবে না তখনই ওই পিসি ভার্সনটা আপনি গুগল ক্রোম থেকে আমি যেভাবে গেছি এইভাবে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনার সামনে পিসি ভার্সনটা শো করবে, হ্যাঁ? কারণ আমি একটু পরে তো আবার এই অ্যাপের ব্যবহারও দেখাবো আপনাদের, তো এখন আনইনস্টল করলে আবার একটু পরে আমাকে আনইনস্টল করতে হবে। দ্যাটস আমি যেভাবে বলে দিলাম এইভাবে যদি জাস্ট আপনারা ফলো করেন তাহলেই আপনারা ওই অংশটাতে প্রবেশ করে ফেলতে পারবেন। ওকে, দেন আমি এখান থেকেই চলে যাব, আমি এখান থেকে চলে এসেছি সরাসরি গুগল শিটস। গুগল শিটসে চলে যাচ্ছি। এখান থেকে যদি দেখেন পিসি, আর প্রথমে কিন্তু মোবাইলে এমনটাই আসছিল, তাই না? দেন এখান থেকে আমি যে এটাতে প্রবেশ করছিলাম, আসার পরে এই যে মোবাইলে যেমনটা দেখছেন এমনটাই, মোবাইলে যেমনটা দেখছেন এমনটাই কিন্তু এখানে শো করছে, যে গো টু শিটস, এটাতে ক্লিক করছিলাম। দেন আমার মোবাইল থেকে হচ্ছে অ্যাপ চালু হয়ে গেছে। আর যাদের অ্যাপটা ইনস্টল করা থাকবে না মোবাইলে তাদের এই পেজটা চলে আসবে, হ্যাঁ? তাদের এই পেজটা চলে আসবে মোবাইলে। দেন এখান থেকে এই ব্ল্যাঙ্ক থাকবে, তবে ওইটার মোবাইলের ব্ল্যাঙ্ক অপশনটা থাকবে নিচের অংশে, হ্যাঁ? মোবাইলের ব্ল্যাঙ্ক অংশটা থাকবে নিচের অংশে, জাস্ট ওইখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। এই এমনই প্লাস বাটনে দেখা যাবে, এরকম কালারিং প্লাস বাটনে দেখতে পাবেন। আমাদের আগে কিন্তু এই সকল কাজগুলো, ডাটা এন্ট্রির কাজগুলো আগে কিন্তু মোবাইলে করা যেত না, কেননা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এইগুলা কিন্তু আগে মোবাইলে ব্যবহার করার মতো কোনো সিস্টেম ছিল না। এই গুগল ডক্স, গুগল শিট আসার পরে এই গুগল ডক্স এন্ড গুগল শিট হচ্ছে মোবাইলে ব্যবহার করা যায়। গুগল ডক্স, গুগল শিটও যদি না থাকে তাহলে মোবাইলে ডাটা এন্ট্রি কাজটা, বিশেষ করে লেখালেখির কাজটা করা যাবে না, ঠিক আছে? এটা সবাই মাথায় রাখবেন যে গুগল শিটস এবং গুগল ডক্স এর কারণে কিন্তু আপনার ডাটা এন্ট্রি কাজগুলা শুরু করতে পারতেছেন, কিংবা মোবাইল দ্বারাও যে এই লেখালেখির একটা কাজ করা যায় সেগুলো করতে পারতেছেন। ক্লাস শুরু করার আগে আমি কিন্তু গত পর্বে গুগল ডক্স এর ক্ষেত্রেও বলছি যে এইগুলার নাম কি, কোনটা সার্চ বার, কোনটা স্ট্যাটিক বার, কোনটা মেনু বার, তারপর হচ্ছে গিয়ে কোনটা টুল বার। আমি আবারও বলে দিচ্ছি, এই যে উপরের যে অংশটা দেখা যায় এটাকে বলা হয় সার্চ বার। দেন এই যে নিচে পিন্টারেস্ট, নিউ ট্যাব, ট্রান্সলেট, ম্যাপস, এগুলা এটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক বার।
তারপরে এই যে ফাইল, এডিট, মেনু, ইনসার্ট, ফরম্যাট, এটাকে বলা হয় হচ্ছে মেনু বার। দেন এই যে নিচে কতগুলো টুল দেখা যাচ্ছে, এই টুলস গুলাকে এই বারটাকে বলা হয় টুল বার। ওকে, তো যেমনটা আমরা গুগল ডক্সে দেখেছিলাম যে একটা খালি পেজটাকে কি বলা হতো, ডকুমেন্ট, তাই না? খালি পেজটাকে বলা হতো ডকুমেন্ট। আর এখানে এই যে সম্পূর্ণ পেজটা আছে, ছোট ছোট ঘর সহ যে সম্পূর্ণ পেজ, এই পেজটাকে বলা হয় স্প্রেড শিট। এটাকে বলা হয় কি, স্প্রেড শিট। ওকে, দেন এই যে লম্বালম্বি ভাবে, এই যে লম্বালম্বি ভাবে, এই লম্বালম্বিটাকে বলা হয় কলাম। এই লম্বালম্বিটাকে বলা হয় কলাম। ঠিক আছে, এটা সবাই খেয়াল রাখবেন, লম্বালম্বিকে বলা হয় কলাম। আর এই যে আড়াআড়ি ভাবে এটাকে বলা হয় রো। আড়াআড়ি ভাবে এটাকে বলা হয় রো। লম্বালম্বিটাকে কলাম, আড়াআড়ি ভাবে এটাকে বলা হয় রো। হুম। আর এই যে একটা ঘর সিলেক্ট করতেছেন, এই যে একটা ছোট ছোট ঘরগুলা, হ্যাঁ, এই ছোট ছোট ঘরগুলাকে বলা হয় সেল। আমি আবারও বলতেছি, সম্পূর্ণ পেজটাকে বলা হয় স্প্রেডশিট, লম্বালম্বি ভাবে এটাকে বলা হয় কলাম, আড়াআড়ি ভাবে এটাকে বলা হয় রো। ওকে, আর প্রতিটা এই যে ছোট ছোট ঘরগুলাকে বলা হয় সেল। সেল, আর প্রতিটা সেলের একটা নাম আছে, সেটা কি? দেখেন, কলাম থেকে এই ঘরটার নাম হচ্ছে ই, মানে ই সিরিয়ালের কলামে আছি আমরা, হ্যাঁ। আর রো এর থেকে এই ঘরটার নাম হচ্ছে 17। কলাম থেকে এই নাম্বার ঘরে, আর কলাম আর রো থেকে আমরা আছি 17 নাম্বার ঘরে। তো দোনোটার সম্মিলিত ভাবে একটা সেলের নাম নির্ধারণ করা হয়। তো এই সেলটার নাম দাঁড়াচ্ছে হচ্ছে E17। আবার যদি এই সেলে যাই, তাহলে কলাম থেকে ডি এবং রো থেকে 9, দ্যাটস এর নাম হচ্ছে কি, D9। এই যে দেখেন কোনায় অংশে একটা নাম লেখা আছে, দেখছেন কোন অংশে, নেম বক্স। এই যে এখানে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে কি F6। ওকে, সবাই এই নামগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ এইগুলো প্রয়োজন হবে একটু পরেই কাজের ক্ষেত্রে, এগুলো প্রয়োজন হবে। আচ্ছা, তো প্রথমে শুরুতে আমি এখান থেকে চলে যাব ফাইল। ফাইলের উপরে দেখেন, আপনি যদি আপনার শীটটা, এই দেখেন স্প্রেডশিট লেখা, কিন্তু আপনি যদি আপনার শীটটাকে নামকরণ করতে চান, তাহলে এখান থেকে আপনি এটার নামকরণ করতে পারবেন। যেমন আমরা আজকে লিখবো হচ্ছে, ধরেন রিকভারি আইটি স্যালারি শীট, হ্যাঁ, এটা দিলাম। এটা নামকরণ কি করলাম, রিকভারি আইটি স্যালারি শীট। এটাও কিন্তু গুগল ডক্স এর মতো, আপনি যা লিখবেন সেটা সাথে সাথে সেভ হয়ে যাবে কোথায়, আপনার এই যে জিমেইলটা আছে, সেই জিমেইলের গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে অটোমেটেড। হ্যাঁ, ম্যানুয়ালি সেভ করার মতো কোনো দরকার এখানে নাই। তো প্রথমে আমরা কিন্তু আগে এই জায়গাটা শেষ করি, দেন এখান থেকে হচ্ছে ফাইল। ফাইলের মেনুতে আমরা কি পাবো, একটা হচ্ছে নিউ। যদি আপনি নতুন করে একটা স্প্রেডশিট নিতে চান, সেক্ষেত্রে আপনি এই নিউ অপশনটা ব্যবহার করবেন। দেন হচ্ছে ওপেন। ওপেন হচ্ছে যদি আপনার পূর্ববর্তী কোনো ফাইল থাকে, কিংবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ফাইল দেয়, তখন এই ফাইলটাকে আপনার এখান থেকে ওপেন করতে পারবেন। সেই গুগল ডক্স এর মতো সিস্টেম, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে যদি আপনার ড্রাইভে থাকে ফাইলটা, সেটা ড্রাইভে পাবেন, কিংবা যদি আপনি আপলোড করতে চান, এই আপলোড অপশন এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলটা এখানে দিয়ে দিবেন, তাহলে ফাইলটা আপলোড হয়ে যাবে। আর আদারওয়াইজ এখান থেকে আপনি চাইলে সরাসরি ফাইলটাকে সিলেক্ট করেও দিতে পারেন এইভাবে। ওকে, দেন হচ্ছে এখান থেকে দেখেন ইম্পোর্ট। ইম্পোর্টের দরকার নাই, মেকে কপি, মানে যা লিখবেন সকল কিছু চাইলে এখান থেকে কপি করতে পারবেন। দেন হচ্ছে শেয়ার। শেয়ারের জিনিসটা আমি আবার দেখাবো, শেয়ারের জিনিসটা একটু শেষে দেখাবো। এন্ড ইমেল, আপনি যা লেখালেখি করলেন, কিংবা আপনি যে ফাইলটা তৈরি করলেন, সেই ফাইলটাকে যদি চান আপনি কাউকে ইমেল করে পাঠিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি ইমেল দিস ফাইল এই অপশনটার ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে ডাউনলোড, আপনি এখান থেকে ফাইলটা কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। ওকে, হচ্ছে রিনেম, মানে ফাইলের নামটাকে যদি রিনেম করতে চান এখান থেকে করতে পারেন। ওকে, আর এগুলো তেমন কিছু দরকার নেই। আর হচ্ছে প্রিন্ট। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি যেটা বলতেছি, এখানে কিন্তু আমরা দেখতেছি অনেকগুলো ঘর আছে, তাই না? অনেকগুলো ঘর ঘর দেখা যাচ্ছে। আসলে কিন্তু এটা জাস্ট এমনিতেই। এখান থেকে যদি আমি প্রিন্টে যাই, দেখবেন একটা ঘরও দেখা যায় না। দেখেন, পুরো পেজটাতে একটা ঘরও নাই, আছে শুধুমাত্র যেখানে আমি কার্সরটা রাখছি, আমার কার্সরের যতটুকু জায়গাতে একটা ঘর সিলেক্ট করা হয়েছে, জাস্ট ওই ঘরটাই দেখা যায়, কিন্তু আর একটা ঘরও আছে নাই। তো দ্যাটস ওয়াই পূর্বে আমাদের কি করতে হবে, প্রথমত আমাদেরকে করতে হবে কি, আমাদের এখানটাতে আগে ঘর বানাতে হবে। হ্যাঁ, এই ঘর বানানোর জন্য আমরা কি করব, যতগুলা ঘর আমার প্রয়োজন, মানে যতগুলা কলাম এবং রো আমার দরকার আমার কাজের ক্ষেত্রে,
ততগুলো ঘরকে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে অপশন পাবেন কিংবা এই যে টুল বার থেকে এই যে বর্ডার, এখান থেকে যে বর্ডারে ক্লিক করলে দেখেন আপনার ঘরগুলা বর্ডার হয়ে গেছে। এখন কিন্তু কি ঘরগুলা এইগুলোর তুলনায় এগুলো কিন্তু বেশি স্পষ্ট আকার। এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি, এই যে প্রিন্ট, দেখেন এখন আমার ঘরগুলা দেখাবে, দেখছেন? তার মানে এখন আমার ঘরগুলা হইছে। প্রথমত আপনাদের এই কাজটা করতে হবে। দেন হচ্ছে আমরা যাব এডিটে। এডিটে আনডো, রিডো, কাট, কপি, পেস্ট, ফাইন্ড এন্ড রিপ্লেস সবগুলোই কিন্তু আমরা দেখছি গুগল ডক্স এর মতো, এটা একদমই সেম। ওকে, দেন হচ্ছে ভিউ। ভিউতে তেমন কিছু দরকার নাই আমাদের এখানে, শুধুমাত্র এই যে গ্রুপ আনগ্রুপ। গ্রুপ আনগ্রুপের ব্যাপারটা কি? গ্রুপ আনগ্রুপের ব্যাপারটা হচ্ছে একটার সাথে আরেকটা সঙ্গবদ্ধ করা। একটার সাথে আরেকটা সঙ্গবদ্ধ করা। যেমন আমি এটাকে যদি এখানে দেই সিলেক্ট, এখন আমি এটার সাথে এটাকে চাইলে সঙ্গবদ্ধ করে দিতে পারবো। কিভাবে? সবগুলো একবার এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এই যে এখান থেকে গ্রুপ করে দিব। এ টু জি গ্রুপ হয়ে গেছে, কিন্তু এখন আমার এটা একটা গ্রুপ আকার হয়ে গেছে। এখন এটা চাইলে কেউ আলাদা করতে পারবে না। ওকে, বাস। দেন হচ্ছে এখান থেকে ইনসার্ট। এই যে ইনসার্টের ক্ষেত্রে এই ইনসার্টের ব্যাপারটা একটু পরে আসবো, অন্য কিছু দেখাইতে পারি কিনা দেখি, কারণ ইনসার্টের ব্যাপারটা বাকি রাখতে হবে, এটা কাজের ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা দেখবেন। দেন হচ্ছে ফরম্যাট। ফরম্যাট তো হচ্ছে টুলবারের অপশন গুলা, এগুলো দরকার নাই, ঠিক আছে। তারপর হচ্ছে ডাটা। ডাটাটাও কাজের পরবর্তী অপশনে আমরা এটা দেখাবো। এখন আমরা আমাদের কাজটাকে শুরু করব। কাজটাকে শুরু করার পূর্বে আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু ওই গুগল ডক্সে এখানে উপরে বড় করে একটা হেডার অপশন পেয়েছি। খেয়াল আছে সবার যে আমরা হয়তো একটা হেডার অপশন পাইছিলাম, যেটাতে আমরা আমাদের বড় করে হেডার লিখতে পারছিলাম, কিন্তু এখানে কিন্তু ওই জিনিসটা নাই। এখানে আমাদের এটা বানায় নিতে হবে। কিভাবে বানাবো? আমাদের যতগুলা ঘরের প্রয়োজন একটা হেডার লেখার জন্য, ঠিক ততগুলো ঘর আমরা সিলেক্ট করব। আমি আবারও বলতেছি, আমাদের হেডার বানানোর জন্য যতগুলা ঘর প্রয়োজন ঠিক ততগুলা ঘরকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে টুলবার থেকে দেখেন এই যে মার্জ সেলস, টুলবার থেকে এই যে মার্জ সেলস, বর্ডারের সাথে যে বি, বোল্ড, ইটালিক, টেক্সট কালার, হাইলাইট কালারের সাথে বর্ডারের সাথেই হচ্ছে মার্জ সেলস। এটাকে যখন ক্লিক করব, এই যে দেখেন, দেখছেন গুগল ডক্স এর মতো একটা খালি জায়গা চলে আসছে না লেখার মতো? এটাকে বলা হয় মার্জ সেল, যেটা আমরা হেডার আকারে ব্যবহার করবো। যেমন আমি এখানে লিখতে পারবো এখন এই যেটা লিখলাম, লিখে এখান থেকে সম্পূর্ণটাকে এখন আমি এখান থেকে বড় করে দেবো। এটা আমি দুইটাই আকারই করতে পারবো, একটা হচ্ছে ফরম্যাট থেকেও চাইলে এখানে বড় করতে পারবো, আবার চাইলে এখান থেকে এই যে টুলবারটা আছে এই টুলবার এখান থেকে বড় করতে পারবো। কিভাবে? আমি আমার লেখাটাকে সিলেক্ট করার পরে এই যে দেখেন ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ থেকে আমি এটাকে 24 করে দিলাম, আমার লেখাটা কিন্তু বড় হয়ে গেছে, দেখছেন? এখন আমি লেখাটাকে কি করবো? মাঝখানে নিয়ে আসবো। আচ্ছা দেখি কতজনের মনে আছে বলেন, আমি লেখাটাকে মাঝখানে আনার জন্য কি করতে হবে? বলেন দেখি কতজনের মনে আছে? শুধু তারাই বলতে পারবো যারা এটা প্র্যাকটিস করছে কিংবা যারা ভালোভাবে ক্লাস করছে। আই থিঙ্ক শুধুমাত্র তারাই বলতে পারবে। আমি লেখাটাকে মাঝখানে আনবো, তার জন্য আমি কোন অপশনটার ব্যবহার করব? জি বিনয় ভাই বলেন। অ্যালাইন জি স্যার, বাই লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, মিডল অ্যালাইন। জি স্যার, অ্যালাইনমেন্টে যায় লেফট অ্যালাইন রাইট অ্যালাইন করতে হবে। রাইট অ্যালাইন করলে তো একদম ওইখানে চলে গেল, আমি তো বলছিলাম যে আমি মাঝখানে রাখবো, তার ভাই জন্য আমি কোনটা ব্যবহার? ওই ইনক্রিজ মিডিল একটা ডিক্রিজ স্যার, করা যায় ভাই, মিডল একটা, স্যার মিডিল একটা, মিডল একটা, এই যে মিডল সেন্টার অ্যালাইনমেন্ট, এই নামটা মনে রাখবেন, মিডিল সেন্টার অ্যালাইন, অ্যালাইনমেন্ট। জি মিডল সেন্টার। না, এটাকে বলা হয় সেন্টার। আপনাকে আপনার কম্পিউটারের ভাষা শিখতে হবে, আপনার ভাষায় কিন্তু কম্পিউটার কমান্ড মানবে না, ঠিক ওকে আছে? ওকে, এটাকে আপনার কম্পিউটারের ভাষায় আপনাকে দিতে হবে, এটাকে দিতে হবে কি সেন্টার অ্যালাইনমেন্ট, এটাকে বলা হয় সেন্টার অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট। আপনারা সাহস করে বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তবে এই নামটা মনে রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। আচ্ছা, এখন আমি আমার লেখার স্টাইলটাকে একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখেন ফন্ট স্টাইল,
এখান থেকে আপনারা ফন্টের বহুত স্টাইল পাবেন, আপনার ইচ্ছা মতো আপনি খুশি মতো দিয়ে দিবেন। তবে এমন কোন ফন্টের স্টাইল ব্যবহার করবেন না যেটা দেখতে সুন্দর লাগে না। হ্যাঁ, যেমন দেখেন আমি যদি যে এইগুলা ব্যবহার করি, এগুলো তেমন একটা দেখা যায় না। আপনি আপনার ক্লায়েন্টকে কাজটা দিবেন, ক্লায়েন্টের কাজটা যাতে দেখতে শুনতে সুন্দর হয়, ঠিক তেমন ভাবে সাজিয়ে দিবেন যাতে ক্লায়েন্ট দেখে খুশি হয় যে না, খুব ভালো একটা প্রেজেন্টেশন আপনি দিয়েছেন, তাকে খুব ভালো করে একটা প্রেজেন্ট করতে পারছেন। দেন দেখেন আমি এখান থেকে লেখাটাকে কালার করে দিব। আমি চাইলে একটু ইটালিকও করে দিতে পারি, মানে একটু কাট করা। এমনিতেই লেখাটা অনেকটা ইটালিক স্টাইল, তো আমার এটাকে আর ইটালিক করার দরকার নাই। আর বোল্ড ইটালিক সম্পর্কে এটা আপনারা জানেনই। এই যে টেক্সট কালার, হ্যাঁ, এখান থেকে আমি এটা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, সেটা হচ্ছে এই যে এটা দিয়ে দিতে পারি। দেন হচ্ছে দিব হচ্ছে ফিল কালার। ফিল কালার এখানে আমরা গুগল ডক্সে পাইছি কি ব্যাকগ্রাউন্ড কালার, মানে একটা লেখার ব্যাকগ্রাউন্ড সেট করি আমরা। এখানে এটাকে বলা হয় ফিল কালার। এই যে দেখেন এটাকে বলা হয় ফিল কালার। এটাতে ক্লিক করব, করে আমাদের ইচ্ছা মতো আমরা দিয়ে দিতে পারি যেটা ইচ্ছা দিই। এই যে এটাকে দিয়ে দিলাম। ওকে, লেখার কালারটা মানায় নাই, লেখার কালারটা একটু চেঞ্জ করে নেই, এই কালার। হ্যাঁ, ওকে, এই গেল আমাদের মোটামুটি উপরে হেডিংটা সাজানো, মানে হেডিংটা কিভাবে সাজাবো সেটার উপরে গেল। দেন এখন আমরা যে কাজটা করবো সেটা কি বলছিলাম, যে একটা কোম্পানির স্যালারি শিট কিংবা একটা স্কুলের মার্কশিট, ঠিক আছে, রেজাল্ট শিট তৈরি করা, স্যালারি শিট তৈরি করা, একটা চার্ট তৈরি করা, এগুলো আজকে আমরা দেখব। হোল্ড অন। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা একটা কোম্পানির যেহেতু তাদের নাম থাকবে, তাদের কোন কোন মাসে কত ইনকাম, এগুলো থাকবে, প্রথমত আমাদের নিজেদের মন মতো আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দিবে, তবে আমি নিজের মন মতো বানিয়ে নিচ্ছি। এই চারটা করে নিলাম। দেন হচ্ছে এখানে ধরেন রহিম, এখানে তার একটা যে কোনো একটা সংখ্যা দিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে তার যে কোনো একটা সংখ্যা দিয়ে নিলাম। জাস্ট তার এমনিতে আমি তার মাসিক ইনকাম গুলো একটা ইয়ে করতেছি। ওকে, তারপর হচ্ছে করিম, তারপর হচ্ছে আমি জাস্ট এমনিতে তাদের সংখ্যা দিয়ে দিলাম। আর আপনাদের কিন্তু এত কম ঘর থাকবে না, অনেক বেশি ঘর থাকতে পারে। হ্যাঁ, অনেক বেশি ঘর থাকতে পারে, অনেক বড় বড় হিসাব থাকতে পারে। হিসাব যত বড়ই থাকুক না কেন, আপনারা তো আর বসে বসে হিসাব করবেন না, হিসাব করবে কম্পিউটার। আপনারা জাস্ট সেই কমান্ড গুলো কম্পিউটারকে দিবেন, যে এই কমান্ডে তুমি কাজ করো, জাস্ট এই কমান্ড গুলো আপনি তাদেরকে দিবেন, তাহলেই হবে। এখন আমাদের কাজ কি, আমাদের প্রথমত যে কোনো কোম্পানির হিসাবের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটা টোটাল বের করতে হয়, তাই না? টোটাল বের করতে হয়। ধরেন একটা সেলস টাইপ কোম্পানি, যেখানে তারা সেলস এর উপর কমিশন পায়, এমন একটা কোম্পানি ধরেন। তারপরে হচ্ছে এখানে টোটাল হিসাব করার পরে তারা দেখবে যে তারা এভারেজে কত ইনকাম করছে। এভারেজ ধরলাম, এভারেজ একটা ফিল ধরলাম। তারপর হচ্ছে তারা ম্যাক্সিমাম কত করছে, এগুলো আমরা বের করব। তারপর হচ্ছে তারা মিনিমাম কত করছে, তারপর হচ্ছে তারা তাদের একটা ঈদের একটা বোনাস থাকে না প্রতিটা কোম্পানি, সেলস কমিশন কিংবা বোনাস। একটা বোনাস কিভাবে বের করা যায়, তাদের পার্সেন্টেজ কত বের করা যায়, এটা দেখবো। ধরেন বোনাস তাদেরকে দিতে হচ্ছে কত, 10%। ধরেন বোনাস 10% আমরা বের করব। 10% হোক বা 100, সব একই হবে।
এই কয়েকটা ফিল্ড আমরা আজকে বের করব। তো টোটাল করার ক্ষেত্রে গুগল এক্সেল শিট হোক আর হচ্ছে কি আপনার গুগল শিট, দুটার ক্ষেত্রে একই মেথড ব্যবহার করা হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রথমত আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে লিখবো সাম, SUM। সাম দেওয়ার পরে দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে যতগুলা ঘর আপনি যোগ করতে যাচ্ছেন ঠিক ততগুলা ঘর এইভাবে সিলেক্ট করে দিবেন। দেখেন ঘরগুলো সিলেক্ট করার পরে কিন্তু আমার এখানে একটা নাম চলে আসছে। কি নাম? হিসাব কিন্তু আসে না, এই যে এত এত হিসাব, এখানে আসছে কি ঘরগুলার নাম। B4 থেকে E4, এটা কি? এই যে বি কলাম থেকে বি আর রো থেকে 4, দেখছেন? এই B4 থেকে E4 পর্যন্ত আমি যোগ করব। তো আমি প্রথমে ইকুয়াল দিছি, তারপরে কমান্ড দিছি হচ্ছে সাম, সাম মানে হচ্ছে যোগ, তারপর হচ্ছে এই দুইটা ঘর, এই চারটা ঘরকে আমি সিলেক্ট করে দিছি, মানে B4 থেকে E4 পর্যন্ত আমি যোগ করব। দেন আমি ইন্টার প্রেস করলাম, হিসাব চলে আসছে, দেখছেন? হিসাবটা কিন্তু চলে আসছে। আমি আবারও বলতেছি লাগলে, এই যে দেখেন নিচের অংশ, প্রথম দিব ইকুয়াল, ইকুয়াল দিয়ে সাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে যতগুলা ঘরকে আমি যোগ করব ঠিক ততগুলা ঘরকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে জাস্ট ইন্টার দিয়ে দিলাম, আমার হিসাব চলে আসছে। ওকে, আরেকটা পদ্ধতি আছে, হ্যাঁ সবগুলো পদ্ধতি দেখাই। সেটা হচ্ছে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে দিবেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে যতগুলা ঘরকে যোগ করতে চান। এটা একটু ইকুয়ালের ক্ষেত্রে একটু হার্ড, একটু বড় লম্বা প্রসেস। যেমন এটা সিলেক্ট করলেন, দিয়ে প্লাস বাটন, তারপর এটাকে সিলেক্ট করলেন, তারপর প্লাস বাটন, তারপর আবার D4 কে সিলেক্ট করলেন, প্লাস বাটন, তারপর আবার E4 কে সিলেক্ট করলেন, E3 সিলেক্ট হবে, E4 হবে, E4 কে সিলেক্ট করলেন, দিয়ে ইন্টার দিয়ে দেন। দেখেন একই কিন্তু হয়েছে হিসাবের যোগফল। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আবার যদি আমরা বিয়োগের ক্ষেত্রে যাই, বিয়োগের ক্ষেত্রে কি হবে? ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে ধর বিয়োগ তো দুইটা ঘরের মধ্যবর্তী হয়, তাই না? বিয়োগ কিন্তু দুইটা ঘরের মধ্যবর্তী হয়, বিয়োগ কিন্তু 10টা সংখ্যার সাথে হয় না, যে কোনো একটা যোগফলের সাথে আরেকটা সংখ্যার বিয়োগ হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? দিয়ে ইকুয়াল দিয়ে ইকুয়াল দিতে পারি, কিবা ইকুয়াল দিয়ে মাইনাস লিখতে পারি, মাইনাস। তো মাইনাস লেখার চাইতে বেশি সুবিধা হচ্ছে ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে দুইটা ঘর আমি বিয়োগ করতে চাচ্ছি, ধরেন এই B4 মাইনাস হচ্ছে ধরেন এই যে C4 দিলাম, এই যে মাইনাসের হিসাবটা কিন্তু বের হয়ে চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে বিয়োগ। আবার যদি আমি মনে করেন যে গুণ করতে যাই, তাহলে B4 ইন্টু 2 দিলেও হবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ধরে আটকে দিয়ে যদি ইন্টার দিই, তাও গুণফল বের হয়ে আসবে। আবার যদি আমি ভাগফল বের করতে চাই, এই যে মাঝখানের যে চিহ্নটা আছে এটাকে চাপাই দিয়ে জাস্ট ভাগ চিহ্ন দিয়ে দিলাম, এই যে দেখেন ভাগফল বেরিয়ে আসছে। এটা হচ্ছে আপনার যোগ বিয়োগ গুণ ভাগের হিসাব। হ্যাঁ, এইভাবে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন এখানে। এতটুকু বুঝে আসছে তো সবার? যোগ বিয়োগ গুণ ভাগ, কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আমি একটু সময় দিই আপনাদের। যদি কোনো কনফিউশন মনে করেন, একবার এটা পুরোটা দিকে একবার নজর রাখেন, কোনো কনফিউশন সাথে কারণ এখানে 4টা ভাগ ভাই ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগের একটা পদ্ধতি দেখাইছি, যোগ করার একটা পদ্ধতি দেখাইছি। যদি সমস্যা না থাকে তাহলে আমরা সামনের দিকে যাবো। দেন হচ্ছে এখানে অ্যাভারেজের হিসাব দেখেন, আশা করছি সমস্যা নাই, সমস্যা হলে অবশ্যই বলবেন। অ্যাভারেজ হিসাবে কি করব? একই পদ্ধতি, ইকুয়াল দিব ফার্স্ট, ইকুয়াল দিয়ে লিখবো AVE, ঠিক আছে? অ্যাভারেজ, RAGE, অ্যাভারেজ লেখার পরে সাথে সাথে চলে আসে অ্যাভারেজ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যতগুলা ঘরের মধ্যবর্তী আপনি অ্যাভারেজ বের করতে চাচ্ছেন ঠিক ততগুলা ঘরকে সিলেক্ট করে দিবেন। এই ইকুয়ালের এই পদ্ধতির মতোই, জাস্ট এখানে ছিল হচ্ছে সাম আর এখানে হচ্ছে অ্যাভারেজ। এটা হচ্ছে অ্যাভারেজটা হচ্ছে কমান্ড, অ্যাভারেজ হচ্ছে কমান্ড, আমি কমান্ড দিলাম। $58,000 মানে ধরো বেশি হওয়ার কথা। আচ্ছা, এখানে আবার দিচ্ছি ইকুয়াল দিয়ে অ্যাভারেজ, হ্যাঁ অ্যাভারেজ 58,000, মানে তারা প্রতি মাসে অ্যাভারেজ ইনকাম করছে 58,000 অ্যাভারেজ। হ্যাঁ, অন্যগুলো ক্ষেত্রেও চাইলে এইভাবে করতে পারবে। দেন হচ্ছে আমি
হিসাব করবো হচ্ছে ম্যাক্সিমাম, মানে তারা ম্যাক্সিমাম এক মাসে তাদের সেলস থেকে কত ইনকাম হয়েছে। এই ক্ষেত্রে আমার করতে হবে কি, ইকুয়াল দিয়ে লিখতে হবে ম্যাক্স, MAX, ম্যাক্স লিখে দেন দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখান থেকে যতগুলা ঘর আপনি করতে চান ঠিক ততগুলা ঘর সিলেক্ট করে দিয়ে আবারও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে ইন্টার দিয়ে দিবেন। কত আসছে? এভারেজ চলে আসছে কিন্তু। এখানে এভারেজ চলে আসছে। আবার মিনিমামের ক্ষেত্রে একই, জাস্ট ভেজালটা হচ্ছে যোগ বিয়োগ গুণ এন্ড হচ্ছে পার্সেন্টেজ বার করার ক্ষেত্রে। আমি যদি আবার মিনিমাম বের করতে চাই, মানে সবচেয়ে কম কোন মাসটা তার ইনকাম হয়েছে, এখান থেকে ইকুয়াল দিয়ে MIN। এখানে একটা জিনিস খেয়াল করবেন, মাইনাস লিখতেও কিন্তু MIN এর ব্যবহার হয়, মিনিমাম লিখতেও কিন্তু MIN এর ব্যবহার হয়। দেন তো আপনারা যখন এই যে দেখেন আমি ইকুয়াল দিয়ে মাইন লিখতে লিখতে কিন্তু আমাদের কাছে অন্য অন্য সাসপেক্ট গুলো চলে আসছে। দেন আমাকে কি করতে হবে, এখান থেকে এই জিনিসটা খেয়াল করতে হবে। MIN মানে হচ্ছে মিনিমাম ভ্যালু ইন এ নিউমেরিক ডাটা সেট, মানে ডাটা সেট থেকে মিনিমাম যে ভ্যালুটা আছে একদম সর্বনিম্ন সেই ভ্যালুটাকে খুঁজে বার করা হচ্ছে MIN এর কাজ। আর MINUS এর কাজ কি, ডিফারেন্স অফ টু নাম্বার, মানে দুইটা নাম্বার থেকে হিসাব করা। তো আমরা MIN সিলেক্ট করব। MIN সিলেক্ট করার পরে আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর আমার এখান থেকে যতগুলা ঘরের মধ্যবর্তী আমি মাইনাস বের করতে চাচ্ছি, কি মিনিমাম বের করতে চাচ্ছি, সেটা সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে ইন্টার দিয়ে দেবো। দেখেন চলে আসছে কিন্তু। তার এই যে রহিম সাহেবের মিনিমাম ভ্যালু হচ্ছে কত, 32,654, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। আচ্ছা, এবার একটা বিষয় আমাদের করতে হবে কি, আমাদের একটা বোনাস সিস্টেম বের করতে হবে। যে কোনো কোম্পানির বোনাস সিস্টেমটা কিন্তু খুবই জরুরি। এটা আমাদের অনেক স্টুডেন্টরাই পারে না, এটা নিয়ে অনেক কনফিউশনে থাকে। এটা ভালো করে খেয়াল করবে। সেটা হচ্ছে শতকরা হিসাব বের করার জন্য সবসময় মনে রাখবেন, শতকরা হিসাব বের করা হচ্ছে 10 গুণ, হিসাবের কিন্তু 10 গুণ। এখান থেকে কি করা হয়, প্রথমে আপনারা দিবেন হচ্ছে ইকুয়াল দিয়ে হচ্ছে দিবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখান থেকে টোটালের একটা ঘর সিলেক্ট করে দিন, টোটালের একটা ঘর সিলেক্ট করে দিয়ে ইন্টার দিয়ে জাস্ট 10% লিখে দিবেন। ওকে, জাস্ট এই 10%টা লিখে দিয়ে ইন্টার দিয়ে দেবেন। দেখেন তার মোট হিসাবের 10% এখানে চলে আসছে। মোট হিসাবে 10% কত হয়, 23,351.6। এই যে এটা হচ্ছে মোট হিসাব, 2,33,516। এখানে তাহলে মোট হিসাব হচ্ছে 23,351.6। এই গেল আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ ম্যাক্সিমাম মিনিমাম বোনাস এভরিথিং। ওকে, এই গেল আমাদের হিসাবের পর্ব। ঠিক আছে, এখন এই হিসাবের পর্ব থেকে একটা জিনিস, হ্যাঁ বিনয় ভাই বলেন। স্যার বোনাসটা আরেকবার দেখা দেন। কোনটা বোনাসটা? আচ্ছা, জি বোনাসটা দেখেন। বোনাস বের করার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে দিতে হবে ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আগে টোটালটা সিলেক্ট করতে হবে। মোট আমরা যে আগে টোটাল যে হিসাবটা বের করছি সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দিতে হবে গুণ চিহ্ন, মানে মাল্টিপল দেওয়ার পরে আপনার কত পার্সেন্ট বোনাস, 10%। আমি 10% দিয়ে দিয়ে দিব, পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিব, দিয়ে জাস্ট ইন্টার। আরেকটা পদ্ধতি বের করা যায়, সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে এই যে টোটাল হিসাবের সাথে গুণ 10 দিয়ে আবার ভাগ হচ্ছে 100 দিলে এটাও কিন্তু একই হিসাব আসবে। দেখছেন, এটাতে কি করছি, ওটাতে পার্সেন্টেজ দিয়ে সরাসরি বের করছি, আর এখানে হিসাবটা আমি উঠাই দিচ্ছি, মানে মোট হিসাবের সাথে 10 দিয়ে গুণ তারপরে 100 দিয়ে ভাগ। এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাব বের করার পদ্ধতি। দুইটা পদ্ধতি চাইলে ব্যবহার করতে পারে। ঠিক আছে বিনয় ভাই? ওকে স্যার, ওকে ক্লিয়ার? ওকে জি, ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের এবার আসেন কিছু মেনুর এখানে কিছু কাজ আছে বাকি, সেগুলো আমরা আগে একটু দেখবো, তারপর আমরা চার্টের দিকে যাব। হ্যাঁ, দেখেন এখন আপনার প্রয়োজন হচ্ছে, ধরেন আপনার এই কলামে একটা ঘর নিতে হবে। তো এখানে কলামে যদি ঘর নিতে হয়,
তো আগে বর্ডার করতে হবে, তারপরে আবার মার্চ, এই যে এটা অংশটা তো মিলাতে হবে, তাই না? তো আপনি ক্লায়েন্টের কাজ করবেন, এটাও মিলানো জরুরি। তো এই ঘরটাকে আবার মার্চ সেল করে আবার এটা কালার করে দিতে হবে, অনেক প্যারা কিন্তু, তাই না? এখানে কি করতে হবে, আপনারা যেইখানটাতে একটা নতুন করে কলাম চাচ্ছেন, যেই অংশে মানে যেই ঘরে একটা নতুন করে কলাম চাচ্ছেন, এই ঘরটার আগের ঘরে মাউস রাখবেন। বুঝতে পারতেছেন আমার কথা? যেখানে কলাম চাচ্ছেন সেই পূর্বের ঘরে মাউসটা রাখবেন। এখানে এরকম একটা সিলেক্ট করে রাখবেন। রেখে এই যে এখান থেকে দেখেন ইনসার্টে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি কলাম। হ্যাঁ, তো কলাম ইনসার্ট 1, কলাম রাইট। আমি ডান দিকেই চাচ্ছি, তো আমি ডান দিকেরটা সিলেক্ট করব। এখানে কলাম 1 রাইট। দেখেন আমার কিন্তু কে অংশে একটা কলাম এসে গেছে, যে অংশটা কিন্তু খালি। দেখছেন? কে অংশটা কলাম চলে আসছে, যে অংশ কিন্তু খালি। এই যে আমি যখন এইখানটা এটা দিলাম, আমার এই কলাম আসছে ঠিকই, কিন্তু বর্ডার আসে নাই। হ্যাঁ, আমার এটাকে আবার বর্ডার বানায় নিতে হবে। এবার হয়েছে, কিন্তু অমনি তো হয় নাই। আমি এখান থেকে চাইলে আমি এটাকে ডিলিটও করতে পারবো, এই যে এখান থেকে ডিলিটও করতে পারবো আমি। এই যে ডিলিট, ঠিক আছে? ডিলিট দিয়ে দিলে ডিলিট হয়ে যাবে। এখান থেকে কোনটা? কলাম এল, ডিলিট হয়ে গেছে কলাম। এডিট থেকে ডিলিট এল দিলেই কলাম ডিলিট হয়ে যায়। আবার যদি রো বাড়াতে চান, আমি চাচ্ছি একটা রো বাড়াবো, মানে এই ঘরটা আমি ফিল আপ করবো রো দ্বারা। দেন আমি কি করব, যেই ঘরে আমার রো প্রয়োজন তার পূর্বের ঘরে আমি মাউসটা রাখবো। মাউসটা রেখে ইনসার্ট থেকে এই যে রোস, এই যে দেখেন কি লেখা, ইনসার্ট 1 রো অ্যাভব, মানে উপরের দিকে নাকি নিচের দিকে, আর ইনসার্ট 1 রো বিলো কোনটা? নিচের দিকে। আমরা চাচ্ছি কোনটা? নিচের দিকে। তো আমরা ইনসার্ট 1 রো বিলো যখন দিব, দেখেন একটা ঘর কিন্তু নিচে চলে আসছে। আমরা আগে ছিলাম 14 ঘরে, এখন আসছি কত? 15 ঘরে। দেখছেন? এটা হচ্ছে ইনসার্ট কলাম। তারপর হচ্ছে শীট তো আমাদের এখানে আছেই। আচ্ছা, চার্টের দিকে একটু পরে যাচ্ছি। ইমেজ, আমরা চাইলে এখান থেকে ইমেজও ব্যবহার করতে হবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনসার্ট ইমেজ ইন সেল, মানে একটা সেলের ভিতরে ইমেজটা থাকবে, আর একটা হচ্ছে ইনসার্ট ইমেজ ওভার সেল, মানে আপনি চান যে পুরো ঘরে এই ইমেজটা থাকবে, তাহলে ইনসার্ট ইমেজ ওভার সেলে ক্লিক করবেন, মানে সম্পূর্ণ ঘরটা মিলে থাকবে। দেন এখান থেকে এই যে যেখান থেকে আপনার প্রয়োজন, আপনি ফটোস থেকে চান, আপলোড করে দিতে চান, গুগল ড্রাইভ, গুগল ইমেজ সার্চ, আপনি এখান থেকে সার্চ করে আনতে পারবেন। যেমন আমি এখানে যদি সার্চ করি, গুগল শিটস লোগো, এই চলে আসছে, কিন্তু আমি এই যে এটা দিয়ে দিলাম, এই জিনিসটা সরাসরি কিন্তু আমি গুগল থেকে সার্চ করে নিয়ে আসলাম। দেখেন চলে আসছে কিন্তু আমার গুগল শিটের লোগো। হ্যাঁ, তো এখন আমি কিন্তু এই ঘরটাকে হয়ে গেছে কিন্তু আমার, আমি এই যে সরাই যে কোনো দিকে নিয়ে যেতে পারবো। ফাইন, আমার ইমেজ চলে আসছে। তো দেখেন আরো কি আছে এখান থেকে, ড্রয়িং দরকার নেই আমাদের। ফাংশন, এই যে যা আমি দেখাইছিলাম, ঠিক আছে, সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, আরো অন্যান্য অনেক ফাংশন আছে। এই ফাংশন গুলো আপনারা প্র্যাকটিস করবেন, কিন্তু যেভাবে আপনাদের ব্যবহারের দরকার সেই ব্যবহার পদ্ধতিটা দেখাই। আমার হাজারো ফাংশন আছে, তবে কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে আর অনেক কিছু জানবেন। হ্যাঁ, দেন হচ্ছে লিঙ্কের বিষয়টা কিন্তু আমরা গত পর্বে দেখছি, যে আসলে কিভাবে একটা লিঙ্ক করা যায়। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে গুগল, লিখে এটাকে লিঙ্ক করে দেবো, এই যে ইনসার্ট থেকে এই যে লিঙ্কে এখানে যদি আমি google.com দিয়ে দিই, বাস আমার এটা লিঙ্ক হয়ে গেছে। এখন যদি কেউ গুগলে ক্লিক করে সে google.com এ চলে যাবে, মানে সরাসরি গুগলে চলে যাবে। এটা হচ্ছে লিঙ্কের পদ্ধতি। আচ্ছা, দেন ইনসার্ট মোটামুটি এতটুকুই। দেন হচ্ছে ফরম্যাটেরও এই বিষয়গুলো আমরা দেখছি, আরো কিছু বিষয় এখানে আছে যেগুলো নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে ডাটাতে আপনাদের এখানে একটা জিনিস আছে, ফিল্টার। আপনি যদি কোনোটাতে ফিল্টার ব্যবহার করতে চান, চাইলে সবগুলা ঘরে ফিল্টার সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি ফরম্যাট থেকে ডাটা থেকে ফিল্টার দিয়ে দেব, ক্রিয়েট ফিল্টার। দেখেন সবগুলা ঘর আমার ফিল্টার চলে আসে। এই ফিল্টারের ব্যবহার কি, আপনি চাইলে ছোট থেকে বড়
বড় থেকে ছোট এইভাবে সাজাতে পারবেন। যেমন এখানে দেখেন আমি যদি ফিল্টার দিয়ে দিই, এখানে দেখেন শর্ট A to Z মানে ছোট থেকে বড় দিয়ে দিলাম, ছোট থেকে বড় কিন্তু চলে আসছে। আবার যদি দেই, তারপর হচ্ছে ধরেন শর্ট Z বাই A মানে ছোট বড় থেকে ছোটতে আসবে এমন। আবার চাইলে মনে করেন এখান থেকে আমি ফিল্টার করতে পারবো কালারের আকারে, যে এই কালার গুলো আগে আসবে, এই কালার গুলো পরে যাবে, এইভাবে এগুলো ফিল্টার করা সম্ভব। ওকে, এটা হচ্ছে ফিল্টারের ব্যবহার। দেন হচ্ছে এখান থেকে দেখেন অ্যাড স্কাইলার, এটা দরকার নেই, এগুলো এত এখানে দরকার পড়বে না। তো ডাটা ক্লিন আপের একটা জিনিস দরকার হবে। ক্লিন আপ কি? ডাটা ক্লিন আপ হচ্ছে কিছু সাজেশন যে আপনার এই জায়গায় ভুল হয়েছে। এই যে দেখেন আমার একটা ভুল হয়েছে কি, এপ্রিলের আগে একটা স্পেস পড়ছে, দেখছেন? এই যে ভুলটা আমার দেখাই দিয়েছে এখানে, এটাই হচ্ছে ক্লিন আপের কাজ। এই যে এপ্রিলের আগে একটা স্পেস পড়ছে আমার, এই যে এটা শুধরে নিলাম। এখন যদি দেই ট্রিমল, দেখেন এখন আর কিন্তু আসবে না। এখান থেকে যদি আবারও দেই ডাটা থেকে, এই যে ডাটা ক্লিন আপ সাজেশন, দেখছেন? নাই, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ক্লিন আপের সাজেশন। আর টুলস এগুলাতে তেমন কোনো কাজ নাই, এগুলা প্রয়োজন পড়বে না আপনার। তো এটা হলো আমাদের মোটামুটি সেটিং এন্ড হচ্ছে কাজ। এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে সম্পূর্ণ জিনিসটাকে একটা গুগল একটা চার্টে নিয়ে আসবো। চার্টে নিয়ে আসার জন্য কি করতে হবে? যতগুলা ঘরকে আপনি একটা চার্ট আকারে সাজাতে চাচ্ছেন, ততগুলা ঘরকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখেন চার্ট অপশন, দেখছেন? এই যে চার্ট অপশন, চাইলে এই চার্টে ক্লিক করে দিতে পারবেন। দেখেন একটা চার্ট চলে আসবে। এই যে দেখেন একটা চার্ট চলে আসছে। আমরা চাইলে বিভিন্ন আকারে চার্ট সাজাতে পারবো। এখানে এটা হচ্ছে চার্ট, এই যে চার্ট, এই যে চার্ট, এইভাবে চাইলে আপনি এখান থেকে চার্টটা সাজায় দিতে পারবেন। আর এই ছিল আজকে আপনাদের গুগল শিট। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের গুগল শিট। এই নিয়ে যদি আবার কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, সবাই কি বুঝছেন বিষয়টা? একটু বলেন তো, খোলাসা করে বলবেন যে হ্যাঁ বুঝতে পারছি কি আসে বিষয়, বুঝছেন কিনা অ্যাকচুয়ালি, সেটা একটু জানতে চাই আর কি। স্যার ফিল্টারের কাজটা হ্যাঁ, আরেকবার দেখান দেখি। আচ্ছা ফিল্টারের কাজ। আর বাকি সবাই বুঝছেন? হ্যাঁ, বাকি সব বুঝছি। বুঝছি স্যার, জি, বাকি বুঝতে সব পেরেছি। বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে। ফিল্টারের কাজটা কি? ফিল্টারের কাজটাই হচ্ছে ফিল্টার করা। আমরা যেমন পানির ফিল্টারে কি কাজ করি? জীবাণুগুলা ছেঁকে দিয়ে ফিল্টারটাকে, পানিগুলোকে জীবাণুমুক্ত করে, তাই না? এখানেও হচ্ছে, এখানে বিষয়টা হচ্ছে সেম। ফিল্টারের কাজটা হচ্ছে জাস্ট এখান থেকে আপনি ছেঁকে নিতে পারবেন, ছেঁকে নিতে পারবেন। হ্যাঁ, আমি এখানটাতে আবার ফিল্টার বসাই, ক্রিয়েট ফিল্টার আছে। এই যে ফিল্টার চলে আসছে। এই যে দেখেন আমি এখান থেকে ছেঁকে নিতে পারবো, মানে আমি ছোট থেকে বড় করে নিতে পারবো, যে আমি চাচ্ছি সব ছোট বড় একসাথে থাকুক, হ্যাঁ সিরিয়াল আকারে থাকুক, কিংবা বড় থেকে ছোট গুলা সব সিরিয়াল আকারে থাকুক, কিংবা কালার গুলো আলাদা আলাদা ভাবে আমি সাজাবো। ঠিক আছে, যেমন আমি আরেকটু দেখাই, সেটা ধরেন আমি ফিল গুলো কালার দিতেছি। হ্যাঁ, এই কালার দিলাম, তারপরে ধরেন হচ্ছে ব্লু দিলাম, তারপরে ধরেন হচ্ছে আবারও আরেকটা কালার দিলাম, তারপরে আবার ধরেন হচ্ছে আরেকটা ব্লু দিলাম। এই যে দিলাম না কালার গুলো, এখন আমি চাচ্ছি কালার আকারে আমার ইয়াগুলো থাকবে। এখান থেকে দেখেন এই যে শর্ট বাই কালার, ফিল কালার, এটা দিলাম,
দেখেন দুইটা কালার উপরে চলে গেছে, দুইটা কালার নিচে চলে আসছে। এটাকে কি করলাম আমি শর্টেন করলাম, মানে কালার দিয়ে আমি সুন্দর করে জিনিসটাকে সাজাইছি, কিন্তু পরবর্তীতে আমি এটা দিয়ে ফিল্টার করে চেকে নিয়েছি, মানে এই কালার গুলো আগে আসবে, ওই এই কালার গুলো পরে যাবে। এটাই হচ্ছে ফিল কালার, ওকে। আর ফিল্টার, ফিল্টার বলতে গিয়ে ফিল কালার বলে ফেলছি। আচ্ছা, আরেকজন কে যেন হাত উঠাইছিলেন, কি জানি নাম, সাকিব না কি যেন নাম, একটা নামটা খেয়াল করিনি আমি, তার সাথে কথা বলছি। জি, কে সাকিব ভাই? জি ভাই বলেন। জি জি স্যার। স্যার এই যে ধরেন স্যার, এই যে শফিক, তারপর স্যার এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, স্যার এই যে একভাবে যে টানতে যে আমরা হিসাবটা করলাম স্যার, এটা কি স্যার মোবাইল দিয়ে মানে একভাবে সিলেক্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, যাবে। মানে ওই যে আমরা কম্পিউটারে যেরকম টান দিয়ে স্যার একবারে হিসাব করি স্যার, এখানেও আর কি এইভাবে করতে পারবো তাই না স্যার? এই যে আমি দেখাবো এখন মোবাইলের যে আপনার মোবাইলে সিলেক্ট করা না, আমি মোবাইলের যে আপনার অ্যাপের যে ভার্সনটা আছে না, সেটাও আমি এখন দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার গুগল ক্রোমের ভার্সন। আপনারা গুগল ক্রোম দিয়ে যখন কাজগুলো করবেন, ঠিক এইভাবে কাজগুলো করতে পারবেন, একদম সেম টু সেম, কোনো ডিফারেন্স থাকবে না গুগল ক্রোম দিয়ে যখন আপনারা গুগল শিট করবেন। আর আমি এখন আবার দেখাই দিব যে আপনারা যে অ্যাপের মাধ্যমে কিভাবে একই পদ্ধতিতে কাজ করতে পারেন। তবে অ্যাপের চাইতে গুগল ক্রোমের ব্যবহারটা ভালো, ওটাতে অনেক ধরনের অপশনের ব্যবহার আছে, আর অ্যাপটা হচ্ছে একদমই শর্টকাট। ঠিক আছে, এত মেনু এত অপশনের ব্যবহার অ্যাপের ভিতরে থাকে না, এত অপশনের ব্যবহার অ্যাপের ভিতরে থাকে না, ওকে। জি তো স্যার। আপনার এই ক্ষেত্রে কি হবে, আপনার দুইটা পদ্ধতি শিখতেছে, মোবাইলের পিসি ভার্সনও শিখলেন, প্লাস হচ্ছে আপনার অ্যাপের ভার্সনও শিখবে। হ্যাঁ, বঙ্কিম চন্দ্র বর্মন ভাই বলেন। স্যার আমি জানতে চাচ্ছি, যেমন এটা আমরা স্যালারি শিট শিখলাম। জি হ্যালো, জি জি আচ্ছা, বলেন। আমি এক স্কুলের রেজাল্ট তৈরি করতে যাই, সেক্ষেত্রে মনে করেন 33-এ পাস দিব, যারা 33-এর নিচে তারা ফেল, সেটা আমরা কি করে করব? সেটা তো হচ্ছে করে এক্সেলে, এই জিনিসগুলো তো আপনি এখানে করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে এক্সেলে, আমি আপনাকে আগেই বলছি যে অ্যাডভান্স অনেক কাজ এখানে করতে পারবেন না। হ্যাঁ, জি তারপরও জি এই গুগল শিট প্রতিদিন আপডেট হচ্ছে, প্রায় প্রায় এগুলো আপডেট হচ্ছে। আপনি সেই আপডেটের উপর একটু ফোকাস রাখবেন, যে আসলে আপডেটের ভিতরে কি ওই আপডেটটা তারা আনছে কিনা, এই জিনিসটা একটু ফোকাস রাখলেই দেখবেন যে আপনি পেয়ে যাবেন। প্রতিনিয়ত কিন্তু আচ্ছা। গুগল প্রতিনিয়ত আপডেট আনছে, তাদের ক্রমবর্ধমান তারা বাড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে জি, যদি আপনি একটু ফোকাস রাখেন তাহলে হবে, বুঝছেন। ওকে স্যার। জি স্যার। ওইগুলো হচ্ছে গুগল শিটে শিটে করা যায়, ইয়া মাইক্রোসফট এক্সেলে করা যায় আর কি, সরি, মাইক্রোসফট এক্সেলে। এক্সেল, আচ্ছা স্যার। স্যার আরেকটা স্যার, যেমন এই যে গুগল শিট আমি লোগোটা বসাইলাম, এটা কি মানে সবসময় চার্টের নিচে বসাইতে হয়, না কোনো নির্দিষ্ট কোনো যে কোনো জায়গায় আপনি জায়গা? বসাতে পারবেন, আমি এটা নিয়ে যে কোনো জায়গায় চাইলে বসাতে পারবো, এটা আপনার ইচ্ছা যে আপনি কোন জায়গায় বসাবেন, আচ্ছা এটা আচ্ছা। আপনার ইচ্ছা। এই যে দেখছেন আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, জি, এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার, আপনি কোন জায়গায় বসাইবেন এটা আপনার। ধন্যবাদ স্যার। জি, আচ্ছা, তো আমি এখন চলে যাব হচ্ছে মোবাইলের ভার্সন, একটু মোবাইলটা একটু দেখাই দিব আপনাদের। তো এখান থেকে দেখেন, এই যে শেয়ারে ক্লিক করলাম, শেয়ার স্ক্রিন, দেখেন এই যে অ্যাপের ক্ষেত্রে, এই যে অ্যাপের ক্ষেত্রেও এই যে নিচে এরকম প্লাস বাটন আছে, প্লাস বাটন পেয়ে যাবেন, এখান থেকে প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করার পরে এই যে উপরের অংশ দেখেন আগে, এই যে উপরের অংশ দেখছেন, এই উপরের অংশ হচ্ছে আপনার এই দুটো হচ্ছে আন্ডো এবং রিডো, এন্ড এগুলো হচ্ছে আরেকটা। ওইখানে যাওয়ার আগে আমি প্রথমে এখানে দেখবো হচ্ছে আমাদের প্রথমে কি করছিলাম, এখানে কিন্তু পিসির মতো তেমন কিছুই নাই, দেখছেন একদম শর্টকাট। কিন্তু আপনারা কাজ করবেন হচ্ছে গুগল ক্রোমে, আমি আবারও বারবার বলতেছি গুগল ক্রোমে হচ্ছে আপনাদের মোবাইলের সকল জিনিস। আমি এখান থেকে এই যে দেখেন টান দিয়ে সিলেক্ট করতেছি, যেভাবে আমরা কি করছিলাম পিসিতে, একজন ভাই কিন্তু প্রশ্ন করছিলেন যে স্যার যেভাবে আমরা মোবাইল পিসিতে সিলেক্ট করলাম টান দিয়ে এইভাবে করা যাবে কিনা, এই যে দেখছেন করা যাচ্ছে। এই যে জাস্ট সিলেক্ট করে এই যে দেখেন আমার বর্ডার অপশন, এই সে বর্ডার অপশন দেখছেন, এখানে অপশন গুলো জানতে হবে। আপনারা যখন গুগল ক্রোমের মাধ্যমে কাজ করে অপশন গুলো আপনারা মনে রাখতে পারবেন, তখন গিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন, মানে অ্যাপে কাজ করতে পারবেন। এই যে এখান থেকে এই যে বর্ডার করে দিলাম, দেখছেন আমার ঘরগুলো কিন্তু বর্ডার হয়ে গেছে। দেন হচ্ছে আমাকে আরো কি করতে হবে, এরপরে মার্জ সেল করতে হবে। আমি মার্জ সেল করার জন্য এই দুইটা ঘর সিলেক্ট করলাম, এই যে দেখুন সিলেক্ট হচ্ছে,
দেওয়ার পরে এই যে মাঝখানে হচ্ছে আমার মার্সেল, এই যে মার্সেলে ক্লিক করলাম, মার্জ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে মার্জ হয়েছে যে। দেন হচ্ছে এখান থেকে আমি লেখালেখি করলাম, যেটা লেখার ইচ্ছে আমি সেটা লিখলাম। লেখার পরে আমি এটাকে কি করব, লেখাটাকে ফরম্যাটিং করব, মানে বোল্ড, ইটালিক, বড় করা, ছোট করা, লেখার স্টাইল চেঞ্জ করা, এগুলো সকল কিছু পেয়ে যাবেন এই যে এ অপশন, এ লেখাটা আছে না, এই অপশনটাতে। এটাতে গিয়ে এতে ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসছে। আমার লেখাটা যদি বোল্ড করতে চাই বোল্ড, ইটালিক করতে চাইলে ইটালিক, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন। তারপর হচ্ছে এখান থেকে ফন্টের সাইজ যে বাড়তেছে, ফন্টের সাইজ, দেন হচ্ছে টেক্সটের কালার, চাইলে যে কোনো কালার নিতে পারবো। তারপর হচ্ছে ফন্টের স্টাইল, এই যে দেখেন ফন্টের স্টাইল এখান থেকে একটা নিয়ে নিলাম, এই যে ফন্টের স্টাইল। দেন হচ্ছে লব স্টার, এগুলো দরকার নাই। টেক্সট রোটেশন, এই যে টেক্সটের রোটেশন স্টাইল। দেন হচ্ছে এখান থেকে এই আবার এখানে তার সাথে আবার আছে কিন্তু যে সেল, তার সাথে আবার সেলস আছে। সেলস থেকে এসে যে ফিল কালার, আমি চাইলে যে ফিল কালার দিয়ে দিলাম, দেখেন। তারপর হচ্ছে কি আবার এখানে বর্ডার, ওয়ার্প টেক্সট, এই যে মার্সেল, ব্যাস। কিন্তু এইগুলো করার আগে আপনাকে আগে কি করতে হবে জানেন, এগুলো জানতে হবে যে কোথায় কোন অপশন আছে। আবার দেখেন এখানে আমি যে একটা নতুন করে যদি কলাম নিতে চাই, তাহলে কি করবো বলছিলাম, যে ঘরে কলাম নিব তার আগের ঘরে রাখবো। দেখে এই যে নিচের অংশে দেখেন, এই যে দেখছেন দুইটা কলাম এবং রো নেওয়ার। আমি যদি এটাতে ক্লিক করি দেখেন একটা কলাম বাড়ছে, আর আমি যদি এই নিচেরটাতে ক্লিক করি একটা রো বাড়ছে। এটা হচ্ছে কলাম, রো, এই সকল জিনিসগুলা। যেটা হচ্ছে ইনসার্টের যে ব্যাপারটা, এই যে প্লাস বাটনটা হচ্ছে ইনসার্ট বাটন। অলরেডি কিন্তু এই কাজের সম্পর্কে সকল কিছুই আপনাদের দেখাই, আপনার জাস্ট এখানে জিনিসগুলো দেখাই দিতেছি, বিকজ যাতে আপনারা পরবর্তী হেজিটেট না হন। এখন যদি এই ভিডিওটা দেখেও যদি আপনারা কাজ শুরু করেন, এখান থেকে নিজে দেখে দেখে কাজ করতে হবে। এই যে লিঙ্ক, তারপরে চার্ট, এই যে দেখছেন চার্ট, এই যে ইমেজ, ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো বিলো, একটা উপরের দিকে যদি রো নিতে চান তাহলে এইটা, নিচের দিকে রো নিতে চাইলে ওইটা, একটা উপরের দিকে কলাম নিতে চাইলে ওইটা, নিচের দিকে কলাম নিতে চাইলে ওইটা। মোটামুটি সকল কিছুর ব্যবহার এই জায়গায় আছে। তবে এই ব্যবহার করার আগে আগে আপনাদের ওই অপশন গুলোর নাম মুখস্থ করতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবেন না। আমার মুখস্থ দেখে কিন্তু আমি দাবার দেখাই ফেলতে পারতাম, কিন্তু আপনাদের এগুলো মুখস্থ করতে হবে আগে গুগল ক্রোমের ওই পিসি ভার্সনে কাজ করার মাধ্যমে। যখন ওটা কাজ করার মাধ্যমে আপনারা পরিপূর্ণভাবে জানতে পারবেন, তখন গিয়ে আপনারা এগুলা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবেন, তার আগে পারবেন না। দেখেন আমি যদি চার্টের বিষয়টা দেখাই, সে একই হবে। চার্টের বিষয়টা দেখেন, এই যে এখানে একটা আছে করা। এই যে আমি যদি চার্ট করি, মানে যতগুলো ঘর আমার লেখা থাকবে ঠিক ততগুলো ঘর এইভাবে আমি টান দিয়ে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই যে এইভাবে টান দিয়ে সিলেক্ট করে দিলাম। সবগুলো ঘর সিলেক্ট করে দেওয়ার পরে এই যে প্লাস বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে চার্ট, এই যে মোবাইলে চার্ট চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে আমাদের মোবাইলের চার্ট। এই ছিল আজকে আপনাদের সম্পূর্ণ ক্লাস। আগে আমি অ্যাপ ভার্সন দেখাইতাম না, তো পরবর্তীতে দেখাই, অনেক স্টুডেন্টদের চাহিদা থাকে এটার প্রতি, দ্যাটস ওয়াই এটা দেখাই, নাহলে অতটুকুই থাকে ক্লাসের। তো আশা করি সম্পূর্ণ ক্লাসটা আপনারা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারছেন। এই ক্লাস নিয়ে এখন সম্পূর্ণ বিষয় নিয়ে যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে, কিংবা পূর্বের ক্লাসের কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে এটা করতে পারেন, কিংবা আউট অফ টপিকও যদি কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন, কেননা ক্লাস শেষের পর্যায়ে। সো বঙ্কিমচন্দ্র বর্মন ভাই, বঙ্কিমচন্দ্র বর্মন, জি যে ভাই হাত উঠেছিলেন। না, বলছিলাম একবার প্রশ্ন করছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার মাঠে। জি, শফিউর রহমান ভাই বলেন। জি ভাই, কেমন আছেন আপনারা সবাই? আপনার আমার তো কথাই বলা হয় না আপনাদের সাথে। আপনি পর্যন্ত যতগুলো ক্লাস করেছেন সবগুলোই ক্লিয়ার, কিন্তু আমার আজকে একটা দুঃখের সংবাদ হচ্ছে আমার ফেসবুক আইডিটা লক হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি
হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আজকে বলেন। আমাকে আপনাদের সাথে অ্যাটেন্ড হতে হয়েছে আমার নতুন আইডি খুলে। আমার পুরাতন আইডি লক হয়ে গেছে আজকে। আচ্ছা, এই আর হচ্ছে ক্লাস সবগুলো ওকে আছে, সমস্যা নেই। তো আমরা ক্লাস শেষ করার পর প্র্যাকটিস করার পর কি আপনারা কি মার্কেট প্লেসটা কিভাবে ধরতে হবে সেটা কি দেখিয়ে দিবেন? অবশ্যই অবশ্যই মার্কেট প্লেসে কিভাবে প্রোফাইল করবেন, কিভাবে ওই গিগটাকে আপনি পাবলিশ করবেন, তারপরে গিগটাকে কিভাবে র্যাঙ্কিং এ আনা যায়, সে সকল বিষয়ে দেখাই দিব অবশ্যই। না হলে কাজ করবেন আচ্ছা, কিভাবে? কাজ তো পরিপূর্ণভাবেই শেখাবো হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের সেকেন্ড ক্লাসটা কিন্তু কমপ্লিট হয়নি। আপনি বলছিলেন সেকেন্ড ক্লাসটি একটু দেখিয়ে দিবেন আবার সেকেন্ড গুগল ক্লাসটা কি ডক্সে। অপশনাল হিসেবে রাখছিলাম, তাই না? যে ওই ক্লাসটা ওইদিন অপশনাল রাখছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে জি। আজকেরটা সেকেন্ড ক্লাস হিসেবে ধরে নেন। হুম, আজকেরটা আচ্ছা, সেকেন্ড ক্লাস হ্যাঁ, হিসেবে ধরে নেন, আজকে এটা ভিডিওটা সেকেন্ড ক্লাস হিসেবেই ধরা হবে, সমস্যা নাই। এটা ওই যে ক্লাসে ওনারা আচ্ছা, থার্ড ক্লাস বলছো, তো আমি ওই থার্ড ক্লাসই লিখে দিছি, সমস্যা নাই। আজকে ক্লাসটা সেকেন্ড ক্লাস হিসেবে ধরা। আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে প্রথম ক্লাসে যে ভিডিওটা আপলোড করা হয়েছিল, হ্যাঁ, আমরা জি, কিন্তু আমি কিন্তু ডাউনলোড করতে পারি না। অন্য একটা ওয়েতে আমি ডাউনলোড ডাউনলোড কেউই করে করতে পারে না, নিয়েছি, বাট ডাউনলোড তো এইভাবে করতে পারে না। এটা ডাউনলোড করবেন হচ্ছে একটা ভিডমেট নামায় নেবেন, ভিডমেটটা জাস্ট এটা ফেসবুকের ভিডিওটা ভিডমেটে নিয়ে যাবেন, তারপর ডাউনলোড করে নেবেন। ফেসবুকের আমি ডাউনলোড করে ফেসবুক নিয়েছি আপনার। ডাউনলোড করার জন্য অনেক ধরনের অ্যাপ আছে, এইগুলা দেখে নিবেন, গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন কিভাবে ডাউনলোড আমি করা যায়, আমি অনেক বলি কি ভিডিও। আমি ডাউনলোড করতে পেরেছি, এখন বাকি তারা কি করতে পেরেছে কিনা তা কিন্তু আমি জানি না, আমি কিন্তু করে নিয়েছি। তাহলেও হবে, হ্যাঁ, আপনি আপনার দেখেন, সমস্যা নেই। যাদের লাগবে তারা অবশ্যই তারা পন্থা বের করে নেবে কিভাবে ডাউনলোড করা যায়। তবে আমরা তো ডাউনলোড করার জন্য পদ্ধতি দিয়ে রাখি না, আমরা জাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড করে রাখি, যে যখন আপনাদের প্রয়োজন পড়বে তখন আপনি এখান থেকে দেখে নিবেন। তো ডাউনলোড করার প্রয়োজন যদি আপনার থাকে, সেটা আপনি আপনার নিজ দায়িত্বে কিভাবে ডাউনলোড করা যায় সেটা দেখে বের করে নেবেন সেই পদ্ধতি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি, আর কেউ কারো কোনো প্রশ্ন? সাকিব ভাই বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই, প্রশ্ন শোনার সেটা জন্যই তো হলো বসছি। স্যার এই যে আমাদের ক্লাসটা স্যার কোর্স তো মাশাআল্লাহ ভালোই চালু হয়েছে, কিন্তু স্যার এই যে ক্লাসটা স্যার মানে অনেক মিস যাচ্ছে। আপনি হ্যাঁ তো হ্যাঁ, দেখছেন বৃহস্পতিবার ক্লাস নেওয়া হয়েছে, আর এই যে আজকে আপনি ক্লাস নিলেন সোমবার, বৃহস্পতিবার মাঝখানে আপনাদের কি ক্লাস মোটামুটি থাকবে। জি শনিবারের ক্লাসটা এরকম মিস গেছে তো আবার তার আগের দিন আপনাদের কি বুধবারে বৃহস্পতিবারে ক্লাস হয়েছে নাকি? সরি আপনার শনি সোম বুধ আপনাদের ক্লাস হচ্ছে বুধবারে। লাস্ট বুধবারে? জি 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 বুধবার, বুধবারে না, হ্যাঁ মানে লাস্ট বুধবারে ক্লাস হচ্ছে। শনিবারেরটা মিস গেছে। হ্যাঁ, এরকম একটা দুইটা ক্লাস মিস যেতেই পারে, কাজ অনেক সময় পড়ে যায় তো, অনেক সময় অনেক কাজে ব্যস্ততায় পড়ে যাই, দেন অতিরিক্ত কাজ না থাকলে ঠিক ক্লাস আছে মিস আবার হবে না। তবে ক্লাস আপনারা কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ ক্লাসের এই সমস্যাগুলো থাকবে না। একটা সমস্যা থাকতেই পারে। না ঠিক আছে স্যার। আর স্যার ভিডিও গুলো তো স্যার ইউটিউব থেকে স্যার পাওয়াই যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের গ্রুপেও আপলোড করে ভিডিওর লিংক দিয়ে দেওয়া হয়, তাহলে গ্রুপ থেকেও জি আপনারা স্যার পেয়ে যাবেন। এটা আজকেরটা তো পাবো স্যার, তাই না? অবশ্যই অবশ্যই। মানে স্যার আমার একটা জিনিস মানে নিজেরই থেকে জানতে ইচ্ছা করতেছে, সেটা হলো